ভাষায় শব্দপ্রতি একটি করে অর্থ থাকে, অর্থাৎ প্রতিটি রূপমূল একটি করে শব্দ বিবেচিত হয় এসব ভাষায়। আম, এই ভাষায় একটা আমরা যদি উদাহরণ বলতে পারি তাহলে চীনা ভাষা হিসেবে বলা হয়। এখানে প্রত্যেকটি শব্দ এক একটি অর্থ প্রকাশ করে। এই ভাষায় যে বৈশিষ্ট্যগুলো বলা হয় যে সাধারণত এই ভাষায় একটি শব্দের একটি অর্থ থাকে, শব্দের রূপ পরিবর্তন ঘটে না, এ ভাষা ব্যাকরণিক সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত। উদাহরণ হিসেবে চীনা ভাষার উদাহরণই বলা হয়। তো এটা একটা বড় জিনিস। আমরা যদি দ্বিতীয়টা দেখি, সংশ্লেষণাত্মক ভাষা, যেটাকে ইনফ্লেকশনাল বা সিনথেটিক ভাষা বলা হচ্ছে। এখানে কোথায় এই সংশ্লেষণাত্মক ভাষা, যে যে ভাষাগুলো হচ্ছে যে ব্যাকরণিক সম্পর্ক দ্বারা কঠিন ভাবে নিয়ন্ত্রিত, সেগুলোকে সাধিত বা সংশ্লেষণাত্মক ভাষা বলে। তো ইনফ্লেকশনাল অর্থাৎ যেটায় একটি উপাদানের একটি শব্দের একাধিক অর্থের উপাদান থাকে এবং সেগুলো যেটা হয় পরস্পর সংশ্লেষ হয়ে যায় শব্দের অর্থগুলো। আর এখানে হচ্ছে যে ব্যাকরণিক সম্পর্কটা কঠিন ভাবে নিয়ন্ত্রিত থাকে, এগুলো সাধিত বলা হচ্ছে। বা এখানে শব্দের যে একাধিক অর্থ থাকে বা সেগুলো যে সংশ্লেষিত হয়ে যাচ্ছে, এখানে বিভিন্ন প্রক্রিয়াতে আসলে এটা হয় যে অনেক সময় দেখা যায় যে আমরা যে ভাষার মধ্যে বলে থাকি কারক সমাস বা সন্ধি, বা অনেক সময় হয় না শব্দের অর্থের গুণ বৃদ্ধি হয়ে যায়। এ ভাষায় যদি আমরা এই সাধিত ইনফ্লেকশনাল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্যের কথা বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে আহ এই ভাষায় মূলত এই যে কারক বিভক্তি গুলোর কথা আমরা একটু বুঝে আসি। এখানে যদি আমরা বলে থাকি যে সংশ্লেষণাত্মক ভাষা এখানে ব্যাকরণিক ভাবে কঠিন ভাবে নিয়ন্ত্রিত থাকে, দেখা যায় উপাদানগুলো বিশ্লেষণ করলে অধিক উপাদান পাওয়া যায়। এই ভাষাটাই আমরা যদি এক কথায় বলতে পারি, অর্থাৎ এই সাধিত ভাষা ইনফ্লেকশনাল ল্যাঙ্গুয়েজের আন্ডারে অনেকগুলো ভাষাকে আমরা আহ ইয়ে করতে পারি, যেটা হচ্ছে কানেক্টেড করতে পারি। এখানে শব্দের একাধিক অর্থ থাকে, শব্দের অর্থগুলো পরস্পর সংশ্লিষ্ট হয়ে যায়, শব্দের রূপ পরিবর্তন ঘটে এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়। এখানে সেমিটীয় ভাষা বংশ, আমাদের বাংলা ইংরেজি হিন্দি এই ভাষাগুলো এটার অন্তর্ভুক্ত, এটা একটা বড় ভাষা। আর সংসক্ত ভাষা যেটা, যে এগ্লুটিনেটিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে আমাদের যে আসে, অথবা অ্যাফেসিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এখানে যেটা হচ্ছে যে বলা হয় যে যে ভাষায় একটা শব্দের একাধিক উপাদান থাকে কিন্তু সেগুলো স্বতন্ত্র ভাবে বিরাজ করে, অর্থাৎ কোনো ধরনের রূপ পরিবর্তন ঘটে না। এখানে আমরা আগেরটা দেখেছি যে রূপ পরিবর্তন ঘটছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের রূপ পরিবর্তন ঘটে না। তো এটাকে বলা হচ্ছে সংসক্ত ভাষা, অর্থাৎ এই ভাষার একটা ভাষা বংশের নাম যেটা রূপতাতি শ্রেণীবিন্যাসে আছে। এবং এই শ্রেণীবিন্যাসে যেটা হয় যে স্পেসিফিক তিনটা ভাষা বংশে তিনটা বৈশিষ্ট্য থাকে। তিনটা ভাষা বৈশিষ্ট্য গুলো থাকে যে যেমন একটি শব্দের একাধিক অর্থ থাকে, কিন্তু সেগুলো স্বতন্ত্র ভাবে বিরাজ করে, শব্দের রূপ পরিবর্তন ঘটছে না, আহ এই ধরনের বিভিন্ন বিষয়গুলো ঘটে থাকে। অর্থাৎ আমরা যদি এক কথা বলি, যে ভাষায় শব্দের একাধিক উপাদান থাকে, অর্থ উপাদান থাকে, কিন্তু সেগুলো স্বতন্ত্রভাবে বিরাজ করে এবং সেগুলো কোনো রূপ পরিবর্তন ঘটে না, সেটা সংসক্ত ভাষা। এখানে শব্দগুলো একটি আরেকটির সাথেই যুক্ত থাকে, তবে বিশ্লেষণের জন্য শব্দ আলাদা করা যায়। এই তুর্কি ভাষাগুলো হচ্ছে এই ভাষা বংশের অন্তর্ভুক্ত। এই ভাষা আহ এই রৌপতাত্ত্বিক ভাষা পর্যায়ভুক্ত। এখানে তুর্কি ভাষার একটা উদাহরণ দেওয়া হয়েছে। আহ এটা ছাড়াও সিগিল পদ্ধতি সংশোধনে অনেক চেষ্টা চলে, একটি নতুন করে শ্রেণীবিন্যাস করা হয়, সেটা বহু সংশ্লেষণাত্মক ভাষা। বহু সংশ্লেষণাত্মক কি, যে ভাষায় যে আহ এখানে বলা হচ্ছে যে যে ভাষায়
কর্ম ও অন্যান্য ব্যাকরণিক উপাদানগুলো একত্রীভূত হয়ে যায় এবং এক শব্দে গঠিত হয়, তাকে বহু সংশ্লেষণাত্মক ভাষা বলে। যেমন এটার উদাহরণ হিসেবে কিন্তু আমেরিকার রেড ইন্ডিয়ানদের ভাষার কথা বলা হয়ে থাকে, যে এটার উদাহরণের জন্য যে এস্কিমো ভাষাগুলোর উদাহরণ দেওয়া হয়, রেড ইন্ডিয়ানদের ভাষার উদাহরণ দেওয়া হয়। এই ভাষা বংশের যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে এই ভাষায় বিভিন্ন কর্তা কর্ম ব্যাকরণিক উপাদান একত্রীভূত হয়ে যায়, একটি শব্দেই একটি বাক্য গঠিত হতে পারে। অর্থাৎ আহ এটাই ভাষার মূলত যে স্ট্রাকচার, একটি শব্দগুলো কিভাবে কাজ করে, আলটিমেটলি রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসের মূল ফোকাসটাই হচ্ছে এই জায়গায় যে যে কিভাবে ভাষাগুলো কাজ করছে। আমাদের ভাষা বংশ যদি দেখি আমরা কিন্তু সেখানে দেখি যে ভাষা বংশের ইতিহাসগত দিক থেকে হয়ে সেখানে শুধু বিবরণ থাকে, ঐতিহাসিক যে বিশ্লেষণটা যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা কিভাবে ক্লাসিফাইড হয়েছে, কিভাবে এটা বিভক্ত হয়েছে, এটা একটা বিষয়। কিন্তু রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসে যেটা সেটা হচ্ছে যে আমাদের ভাষায় যে শব্দগুলো আছে শব্দগুলো কিভাবে অর্থ প্রকাশ করছে। কিছু শব্দ দেখা যাচ্ছে খুব ইনফ্লেক্টেড হচ্ছে, অর্থাৎ তার ইনফ্লেকশন আমার পুরো বাক্যের গঠনকে প্রভাব বিস্তার করছে। কিছু শব্দ দেখা যাচ্ছে তার এত বেশি কারক বিভক্তি এগুলো, কিছু শব্দ দেখা যাচ্ছে কারক বিভক্তি যুক্ত হলেও ভাষার রূপতাত্ত্বিক যে উপাদান একটা একটিকে এফেক্ট করছে না। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এমন ভাবে এফেক্ট করছে যে একটা শব্দে একটি বাক্য প্রকাশ করছে, এটা স্কিমো ভাষার কথা বলা হলো। আহ তো এই বিষয়গুলো হচ্ছে যে রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসের একটা বিষয়। আমরা আছে বংশগত শ্রেণীবিন্যাসটা ডিটেলস পড়বো না, জাস্ট ভাষাটার যে শ্রেণীকরণের বিভিন্ন পদ্ধতি আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা আমাদের দেখার যে বই সেটা হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের বইটা, ওখানে ডিটেলস পুরোই পাবেন আপনারা। মূলত ভাষা শ্রেণীকরণ নিয়ে আপনাদের কারো কিছু বলার আছে? আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? তাহলে যেটা হচ্ছে ভাষা শ্রেণীকরণ যেটা, যে আমাদের ভাষায় আমাদের ক্লাসে জিস যেটা সেটা হচ্ছে যে যে সেটা হচ্ছে যে আপনি আনমিউট করেন, মিউট করেন, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের মূল জিসটা হচ্ছে যে আমাদের পৃথিবীর যত হাজার হাজার ভাষা আছে এগুলোকে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ক্লাসিফিকেশন করা হয়। এখানে বিভিন্ন তত্ত্ব আছে, যেমন সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ দুটো পদ্ধতি যদি বলি সেই দুটো পদ্ধতি হচ্ছে বংশগত শ্রেণীকরণ যেটাকে ঐতিহাসিক শ্রেণীকরণ বলে, এবং রৌপতাত্ত্বিক শ্রেণীকরণ। রৌপতাত্ত্বিক শ্রেণীকরণকে রূপমূলগত বলা হচ্ছে বা রৌপ শ্রেণীকরণও বলা হচ্ছে। তো একটি যেটা হচ্ছে রৌপ শ্রেণীকরণ এই জন্য বলা হচ্ছে আমাদের বাক্যে শব্দের যে ভূমিকা, শব্দের রোল এবং বাক্যের উপাদানগুলো কিভাবে কাজ করে তার উপর ডিপেন্ড করে রৌপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসটা করে। এটা আগস্ট ফান্সলেগেল 1818 সালে এই তত্ত্বটা প্রদান করেন রৌপ শ্রেণীকরণের, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন ইন, আমরা যদি ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশনের কথা বলি সেই ক্ষেত্রে। তো আমাদের এই রৌপ শ্রেণীকরণে যেটা করা হচ্ছে ভাষাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এখানে ভাষাটাকে ভাগ করার যে মূল কারণটা থাকে প্রথমে যেটা হচ্ছে বিশিষ্ট ভাষা, আমরা কিন্তু নাম শুনতে বুঝতে পারি এটা হচ্ছে যে এমন ভাষাকে বলা হচ্ছে যে ভাষার কিছু বৈশিষ্ট্য ফোকাস আছে, অর্থাৎ এই বিশিষ্ট ভাষা বলতে এটা একটা শ্রেণীকে নির্দেশ করছে। অর্থাৎ যেসব ভাষার এখন এর আন্ডারে আমাদের 100 200 500 1000 ভাষা থাকতে পারে, বিশিষ্ট ভাষা একটা ক্লাসিফিকেশনের একটা মানদণ্ড। তো এই ভাষাটি হচ্ছে বৈচিত্র্যহীন এবং ব্যাকরণিক সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত নয়। অর্থাৎ একটি শব্দের একটি অর্থ থাকে, শব্দের কোনো রৌপ পরিবর্তন ঘটে না, আর এই ভাষা ব্যাকরণিক সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত নয়। অর্থাৎ আমি হলে আমার ভার্বের কোনো চেঞ্জ হবে না, যেটা আমাদের বহু সংশ্লেষণাত্মক ভাষাতে হয়। যে ভাষাটা ব্যাকরণিক সম্পর্ক দ্বারা কঠিন ভাবে নিয়ন্ত্রিত সেটাকে সাধিত কিংবা সংশ্লেষণাত্মক সম্পর্ক বলে।
এগুলো হচ্ছে যে যে আপনার সম্পর্কটা কঠিন ভাবে নিয়ন্ত্রিত এই ইয়ের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে। এখানে ইনফেকশন হয়ে যায় শব্দের অর্থগুলো, যেমন একাধিক অর্থ থাকে একটি শব্দের, এবং সেগুলো পরস্পর সংশ্লেষিত হয়ে যায়। তো কারক, সমাস, সন্ধি এই বিষয়গুলো এখানে প্রভাব বিস্তার করে শব্দের। আহ তাই এই ভাষাংশে যেটা হয় যে আমরা যদি বৈশিষ্ট্য দেখা বলতে পারি সেটা হচ্ছে, এই ভাষা ব্যাকরণিক সম্পর্ক দ্বারা সুনিয়ন্ত্রিত। এই ভাষায় শব্দের একাধিক অর্থ থাকে। এ ভাষায় শব্দের অর্থ পরস্পর সংশ্লেষিত হয়ে যায়। ভাষার রূপ পরিবর্তন ঘটে, অর্থাৎ ভাষায় বিভিন্ন ব্যাকরণিক উপাদানের প্রক্রিয়ার মাধ্যমে, যেমন কারক, সমাস, সন্ধি এই বিষয়গুলোর মাধ্যমে আহ ভাষার রূপগত দিকগুলো শ্রেণীবিন্যাস হয়ে যায়। এই আমাদের যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বলি আমরা, যে বাংলা, হিন্দি, সব ভাষাগুলো হচ্ছে এই যে ক্যাটাগরির ভাষাগুলো কথা বলছি, এগুলো সবই হচ্ছে সংশ্লেষণাত্মক ভাষার এক্সাম্পল। অর্থাৎ আমাদের এই ভাষাগুলোতে দেখা যায় যখন আমি বলি, আমার সাথে আমার ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি বলছি। তুমি, তোমার সাথে আবার ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বলছো। অর্থাৎ আমাদের ভাষায় যে শব্দের কর্তার সাথে সঙ্গতি রেখে ভার্বের মিল হতে হয়, অনেক ধরনের ব্যাকরণিক বিষয়গুলো আছে। থার্ড পার্সন হলে, সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হচ্ছে। এক বচন হলে ওয়াজ, ইজ এগুলো হচ্ছে, বহু বচন হলে ওয়ার, আর এগুলো হচ্ছে। অর্থাৎ আমাদের বাংলা, ইংরেজি এই ভাষাগুলোতে ব্যাকরণিক বিভিন্ন নিয়ম থাকাতে যেগুলো, এগুলো খুব কানেক্টেড ব্যাকরণিক নিয়ম দ্বারা সুনিয়ন্ত্রিত। আর এগুলো হচ্ছে নিটিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বলেছি যে সংসক্ত ভাষা, যে ভাষায় একটি শব্দের একাধিক অর্থ উপাদান থাকে এবং সেগুলো স্বতন্ত্রভাবে বিরাজ করে এবং সেগুলো কোনো রূপ পরিবর্তন ঘটে না। তো এই ধরনের ভাষাগুলোতে, যেমন তুর্কি ভাষাটা উদাহরণ দেওয়া হয়, যে ভাষায় একটি শব্দের একাধিক অর্থ থাকে কিন্তু সেগুলো স্বতন্ত্রভাবে থাকে, শব্দের রূপ পরিবর্তন ঘটে না। এরপর যেটা হচ্ছে বহু সংশ্লেষণাত্মক একটা ভাষা বলা হয়, যে এই ভাষাটায় খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, শহীদ ইন্ডিয়ানদের ভাষা বা এস্কিমোদের ভাষা, যেটা বলা হয় যে কর্তা, কর্ম সব ব্যাকরণিক উপাদান একীভূত হয়ে যায়। যখনই কর্তা চেঞ্জ হয় তখন ব্যাকরণের সাথে ক্রিয়া সবকিছু চেঞ্জ হয়, একটা শব্দেই একটা বাক্য হয়ে যাচ্ছে। আহ তো এই ধরনের উদাহরণ হিসেবে যেটা বলা হচ্ছে, এই ভাষা যদি আমরা বৈশিষ্ট্য করতে পারি বহু সংশ্লেষণাত্মক ভাষা, তাহলে যেটা হচ্ছে আমরা বলতে পারি যে আহ এ ভাষায় বিভিন্ন কর্তা, কর্ম, ব্যাকরণিক উপাদান একত্রিত হয়, একটি শব্দ একটি বাক্য গঠিত হয়। তবে একটা জিনিস কি, এটাতে শুধু ক্রিটিকাস রেগেলের অবদানও না, আমরা এডওয়ার্ড সাপিরেরও কন্ট্রিবিউশন আছে, ফিঙ্কের কন্ট্রিবিউশন আছে, গ্রিনবার্গের কন্ট্রিবিউশন আছে ক্লাসিফিকেশনটা নিয়ে। তো এটা বিষয় আপনাদের উপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসটা আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা যেটা হচ্ছে বংশগত শ্রেণীবিন্যাসটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের উপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসের জন্য রেফারেন্স বই হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের, আমি দিয়ে দিব ক্লাসরুমে এই ইয়েটা, এই পার্ট গুলো। আপনারা আজকে ক্লাসে যারা আছেন তারা সবাই গত ক্লাসে ছিলেন? অনেকেই ছিলেন। আপনাদেরকে কোনো টাস্ক দিয়েছিলাম? কোনো কাজ দেওয়া হয়েছিল? ভাষার পুনর্গঠনটা পড়িয়েছিলেন, ওইটাই আমাদের নোট করার ছিল। বলছিলেন যে এই ক্লাসে হচ্ছে ওই গত ক্লাসের ফিডব্যাক নিয়ে তারপর ক্লাস শুরু করবেন। সেটা আছে, আমি ওটাই ভাবলাম যে কেউ পড়েছেন আর দেখেছেন কিনা। শিলা সরকার, আমি দেখেছি আপনার ওটা, আমি ফিডব্যাক দিব। ইটস কোয়াইট গুড, আই থিঙ্ক। আমি আপনার এর আগেটার মনে হয় ফিডব্যাক দেই নাই, আমি দেখে দিব। মাঝখানে সবার উইন্টার ভ্যাকেশন চলতেছে, তা আপনাদের উইন্টার ভ্যাকেশন আই থিঙ্ক 22 তারিখ থেকে শুরু, না? নোটিস পেয়েছেন আপনারা? না ম্যাম, নোটিস পাই নাই। আচ্ছা, আমি নোটিসটা আপনাদের দিয়ে দিই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের, সরি,
এত মশা আজকাল, কয়েল চালানো হয় বাট সেটা হচ্ছে যে আগামী 22 থেকে সম্ভবত আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছে। ম্যাম হুমায়ুন আজাদ স্যারের কি যে ভাষা শ্রেণীকরণ যে বইটা, ওই বইটা নিব আমরা নাকি? হুমায়ুন আজাদ স্যারের বইটার নাম তো হচ্ছে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ওই বইতেই আপনারা দেখেন ভাষা শ্রেণীকরণে একটা চ্যাপ্টার আছে। আপনাদের ক্লাস সংক্রান্ত নোটিশটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। এটা 15ই ডিসেম্বর, গতকালই মনে হয় দিয়েছে। আপনাদের হচ্ছে 22 থেকে 26 পর্যন্ত শীতকালীন ছুটি। 22 বলতে কত তারিখ? আজকে হচ্ছে 17। তাহলে আপনাদের আগামী বুধবার, সোমবার ম্যাম, সোমবার। হ্যাঁ, আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনাদের কোনো ক্লাস হবে না। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। হুম। আপনাদের যে সিআর আছে তিনি করে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন সবসময়। সিআর কে আছেন? সোহেল জয়েন করেছেন? আই থিঙ্ক। ম্যাম আমি আছি। ও, নীলা দাস আপনিও কি সিআর? জি ম্যাম। ও, ঠিক আছে। গ্রুপের মধ্যে এই জিনিসগুলো যখন সিআরদেরকে দেয় আপনারা গ্রুপের মধ্যে শেয়ার করে দিন। আচ্ছা। আমাকে একজন পাঠিয়েছে। ওকে, সরি। তো পুনর্গঠন নিয়ে কেউ বলতে পারবেন? আছেন এমন কেউ? জাস্ট 2 মিনিট। জি ম্যাম, পারবো। ওকে, বলেন দেখি। ম্যাম, ভাষা পুনর্গঠন হচ্ছে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বর্তমান বা প্রাচীন যে লিখিত ভাষা আছে সেই ভাষার উপাদানগুলোকে বিশ্লেষণ করে বিলুপ্ত বা অজানা আদি ভাষার রূপ আমরা অনুমান করতে পারি। এটা হচ্ছে ভাষার পুনর্গঠন। এই ভাষা পুনর্গঠন হচ্ছে দুটি কৌশল ব্যবহার করা হয়। একটা হচ্ছে বাহ্য বা তুলনামূলক পুনর্গঠন, আরেকটা হলো অভ্যন্তরীণ পুনর্গঠন। বাহ্য পুনর্গঠন হচ্ছে যখন একই ভাষা পরিবারভুক্ত একাধিক ভাষার মধ্যে ধ্বনি, শব্দ ও রূপতাত্ত্বিক মিল অমিল বিশ্লেষণ করে একটি আদিরূপ নির্ণয় করা হয়, এটি হচ্ছে বাহ্য পুনর্গঠন। আর এই বাহ্য পুনর্গঠন নির্ণয় করতে আমাদেরকে সাধারণত আত্মীয় ভাষা নির্ণয় করতে হয়, অর্থাৎ একই ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত যে ভাষাগুলো আছে যেমন বাংলা, সংস্কৃত, লাতিন, গ্রিক, এসবই তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে দেখা যায় যে রূপগত শব্দগত সাদৃশ্য বিদ্যমান। এগুলো হলো বাহ্য পুনর্গঠন। এই বাহ্য পুনর্গঠনে আমরা সমজাতীয় শব্দগুলোকে সংগ্রহ করব। যেমন লাতিন, ইংরেজি ভাষাগুলোর মধ্যে দেখা যায় যে কিছু উচ্চারণগত মিল থাকলেও অর্থগত অমিল দেখা যায়। আবার কখনো যে অর্থ একই, উচ্চারণ আলাদা, অর্থাৎ লাতিনে যেখানে পি সেখানে ইংরেজিতে আমরা এফ বলি, আর যেখানে প বলি সেখানে ইংরেজিতে আমরা ফ বলি, এভাবে। আর অভ্যন্তরীণ পুনর্গঠন হচ্ছে যে পুনর্গঠনে একটি মাত্র ভাষার আর অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন রূপ, ব্যতিক্রম, বৈচিত্র্য বিশ্লেষণ করে তার পূর্ববর্তী অবস্থা বা আদি রূপ নির্ণয় করা হয়। অভ্যন্তরীণ পুনর্গঠন আমরা তখন নির্ণয় করব যখন আত্মীয় ভাষাটা থাকবে না, অর্থাৎ যেখানে তুলনার জন্য পর্যাপ্ত আত্মীয় ভাষা নেই সেখানে সাধারণত অভ্যন্তরীণ পুনর্গঠনটা অত্যন্ত কার্যকর হয়ে কাজ করে। আর এখানে হচ্ছে ধ্বনি পরিবর্তন বিশ্লেষণের দুইটি সূত্র পাওয়া যায়। একটা হচ্ছে যদি মহাপ্রাণ ব্যঞ্জনের পরে যদি এস আছে তাহলে হচ্ছে মহাপ্রাণের মহাপ্রাণতা লোপ পেয়ে যায় এবং এটি অল্প প্রাণে পরিণত হয়। আর হলো একই শব্দমূলে যদি পরপর দুটি ব্যঞ্জন আসে তাহলে প্রথমটি মহাপ্রাণতা লোপ পেয়ে যায়। এটা হচ্ছে ফিচার্স বা আপনি কোনো এক্সাম্পল বা কোনো একটা ধ্বনি পরিবর্তন সূত্র এটা হতেই পারে। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? থ্যাংক ইউ শিলা সরকার। হ্যাঁ ম্যাম, এখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের যেটা ইন্টারনাল রিকনস্ট্রাকশন আর হচ্ছে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। তো ইন্টারনাল রিকনস্ট্রাকশন আর এক্সটার্নাল রিকনস্ট্রাকশনের যে একটা মৌলিক পার্থক্য সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল রিকনস্ট্রাকশনে একটি বিশেষ স্তরের
কয়েকটি ভাষার মধ্যে এই সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তির মাধ্যমে আমরা সেই ভাষাটার প্রাচীনতম রূপ নির্ণয় করার চেষ্টা করি। আর যেটা এক্সটার্নাল রিকনস্ট্রাকশন, সেক্ষেত্রে আমরা হচ্ছে বংশগতভাবে সম্পর্কিত একাধিক ভাষা সমূহের মধ্যে ওই ভাষা সমূহের যে শব্দের রূপ থাকে বা সেই রূপ মূলের তুলনা করে সেই ভাষা সমূহের পূর্ব ভাষা বা আদি ভাষা আমরা নির্ণয় করার চেষ্টা করি। আরেকটি পুনর্গঠন পদ্ধতি আছে যেটা আমরা অন্য একটি বইতে পেয়েছি, যেটা হুমায়ুন আজাদ স্যারের বইতে ছিল না। সেটা হচ্ছে ধরন বা রূপগত পুনর্গঠন। সেখানে হচ্ছে আমরা ওই ভাষা সমূহকে বিভিন্ন ধরনের বা প্রকৃতিতে তাদের জাতিগত বৈশিষ্ট্য দ্বারা ভাগ করে সে ভাষার প্রকৃতি বা চরিত্র শনাক্ত করার আমরা চেষ্টা করি। এটা হচ্ছে রূপগত পুনর্গঠন। এইটুকু ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ সারওয়ার হোসেন, চমৎকার বলেছেন। আপনাদের মতো আর কেউ বলতে পারবেন? নেক্সট ক্লাসে আপনাদের আজকে যে জিনিসটা পড়লাম, আপনারা সবাই রূপতাত্ত্বিক শ্রেণীকরণটা দেখে আসবেন। আর সবাইকে শীতকালীন ছুটির শুভেচ্ছা। সবাই শীতে নিজের, আপনাদের তো সবসময় দেখা যায় রাতে ক্লাস থাকে, অ্যাটলিস্ট অফটে বা আপনাদের এখানে অনেকেই জব করেন বা কোনো প্রফেশনের সাথে কানেক্টেড আছেন, হোপফুলি আপনারা সবাই ইয়েতে থাকবেন, ভালো ছুটি এনজয় করেন আগামী সপ্তাহে। আর আপনাদের আর কারো কিছু বলার আছে? হ্যাঁ ম্যাডাম, আমার একটু আসলে আজকের ক্লাসে একটু মনে হয় আমি আমার টেকনিক্যাল ফল্ট কিনা জানি না, মানে ভয়েস গুলো একটু মানে আপস ডাউন হচ্ছে, মানে কখনো একটু ভলিউম একটু লো ভয়েস আসছে, কখনো আবার মানে নরমাল ভয়েস আসছে। তো আমি কয়েকটা বিষয় একটু ম্যাডাম আনক্লিয়ার। সেটা হচ্ছে যেটা রূপশ্রেণীকরণের মধ্যে আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে মানে একটা ভাষার আমরা রূপ সাধারণত ক্রিয়ার মূলকে আমরা রূপমূল হিসেবে জানি। তো ওই ক্রিয়ার মূলকে নিয়ে শ্রেণীকরণে কাজ করা হয় নাকি যে শব্দের যেটা মূল, শব্দমূল, ওটা নিয়ে কাজ করা হয় একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ম্যাডাম, রূপশ্রেণীকরণের যে চারটি ক্লাসিফিকেশন আপনি বললেন, যে বিশ্লিষ্ট ভাষা, সংশ্লেষণাত্মক ভাষা, সংসপ্ত ভাষা বা বহু সংশ্লেষণাত্মক ভাষা। তো বিশ্লিষ্ট ভাষার মধ্যে ম্যাডাম মানে প্রত্যেকটা শব্দেরই একটি করে অর্থ থাকবে এবং সেটা ব্যাকরণের একটা কঠোর নিয়মের মধ্যে শৃঙ্খলিত না। আর যেটা সংশ্লেষণাত্মক ভাষা, এটা হচ্ছে একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু সেটা ব্যাকরণের কঠোর নিয়মকে ফলো করে, মানে যেটা আমরা হচ্ছে আমাদের ইংরেজি ভাষার ক্ষেত্রে দেখি, বা যখন পার্সন চেঞ্জ হয় তখন সেখানে পার্সন এটা হচ্ছে আপনার ইনফ্লেকশনাল ল্যাঙ্গুয়েজে, মানে আপনার প্রথমে হচ্ছে যে আপনি হিসাব করেন এখানে যে ভাষাগুলো আছে আপনার আইসোলেটিং, যেটাকে আমরা বলছি রূপশ্রেণীকরণে যেটা করা হয়, যে ভাষার গঠনগত দিকগুলোকে আসলে গুরুত্ব দেওয়া হয়। যে আমরা বলেছি যে স্লাইকার এটা দেখিয়েছিলেন প্রথম, এটা হচ্ছে যে এখানে মূলত আমাদের ভাষার মধ্যে শব্দ যেভাবে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থাৎ এখানে ব্যাকরণগত শ্রেণীবিন্যাসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের রূপমূলগত বিষয়ে আমরা যেটা দেখি যে এখানে প্রত্যেকটা বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে ব্যাকরণিক দিয়ে, স্পেসিফিক আমরা রূপমূল বলতে পারি এই জন্য যে আপনার যে যখন আমাদের ইনফ্লেকশন হচ্ছে কোনো শব্দের সংশ্লেষণাত্মক ভাষাতে, তখন কিন্তু সেটা বদ্ধ রূপমূল গুলো কানেক্ট হয়ে আপনার ভার্বের সাথে যখন এস যুক্ত হচ্ছে, বা আমি একটা বলবো সাথে যখন বলবি হয়ে যাচ্ছে, বলছি হয়ে যাচ্ছে, বলেন হয়ে যাচ্ছে, তখন সেগুলো সব কিন্তু আমাদের একটা রুটের সাথে আমাদের যে ইনফ্লেকশনাল, আপনারা মরফোলজি পড়েছেন কিনা আমি জানি না, ইনফ্লেকশনাল যে সাফিক্স গুলো আছে সেই সাফিক্স গুলোর কানেকশনের জন্য এই বিষয়গুলো হচ্ছে। কিন্তু বিশ্লিষ্ট ভাষায় যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে, যে ভাষা বৈচিত্র্যহীন, অর্থাৎ ব্যাকরণিক সম্পর্ক এখানে কঠোর না, কঠোরভাবে নিয়ন্ত্রিত না, আমরা এটা বলেছি যে এখানে একটা শব্দের একটা অর্থ থাকে এবং ভাষার কোনো রূপ পরিবর্তন ঘটে না। এটার সাথে বিশ্লিষ্ট ভাষার সাথে সংশ্লেষণাত্মক ভাষার পার্থক্যটা কি? সংশ্লেষণাত্মককে বলা হচ্ছে ব্যাকরণিক সম্পর্ক দ্বারা কঠিনভাবে নিয়ন্ত্রিত, এটাকে সাধিত বা সংশ্লেষণাত্মক ভাষা বা ইনফ্লেশনাল ল্যাঙ্গুয়েজ আমরা বলছি। এখানে যেটা হচ্ছে দেখেন যে এখানে শব্দের একাধিক অর্থ থাকে, একটা শব্দের অনেক সময় বিভিন্ন অর্থ থাকে, একটা ভার্ব আমাদের অনেকগুলো ভাবে, সেটা পার্সন অনুযায়ী, সেটা বচন অনুযায়ী, সেটা কারক অনুযায়ী বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে, এবং এই অর্থগুলোর সাথে এগুলো কিন্তু রূপেরও পার্থক্য হয়ে যায়। রূপ বলতে গঠনগত স্ট্রাকচার,
যখন সন্ধি হয়ে দুটো শব্দের মিলন হচ্ছে, একইভাবে সমাস হয়ে যাচ্ছে, 4-5টা শব্দকে আমরা সংক্ষিপ্ত করে ফেলছি, কারকের কারণে হতে পারে। অর্থাৎ এখানে ব্যাকরণিক সম্পর্ক, ধরেন আমি যদি কোনো একটা কথা বলি ইংরেজিতে, যদি সে বলতেছে যে হি গো টু দ্য স্কুল বা হি গো টু কলেজ রেগুলারলি, এখানে কিন্তু গোজ হচ্ছে না বা হি গোজ রেগুলারলি, কিন্তু যখন আপনি ঠিক প্রপার যে এটাকে বলে ইনফ্লেকশনাল যে সাফিক্স গুলো সেগুলো ইউজ করছেন না, বাক্যটা ভুল হয়েছে, শব্দ ভুল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ব্যাকরণিক কাঠামোটা আপনাকে ফলো করতেই হবে। এটা হচ্ছে বিষয় যে আপনার ফোকাস করতে হবে, অর্থাৎ এখানে ব্যাকরণিক সম্পর্ক দ্বারা কঠিন ভাবে নিয়ন্ত্রিত। এখন আমরা বাংলা ভাষাতে যখন বলি, আমাদের ভাষায় একবচন বহুবচনে কিন্তু পার্থক্য হচ্ছে না, আমি প্রায় সেম জিনিসই ব্যবহার করছি, কিন্তু কিন্তু যখন আমরা সে বলছে, আমাদের কিন্তু ভার্বটা একটা চেঞ্জ আসছে, বলছে হয়ে যাচ্ছে বলছি বিষয়টা, অর্থাৎ আমাদের এখানে ব্যাকরণিক সম্পর্কটা কঠিন এবং এটা সিস্টেমে চলে, এখানে শব্দের অর্থগুলো পরস্পর সংশ্লেষিত হয়ে যায়, এই জন্যই এটাকে সংশ্লেষণাত্মক ভাষা বলা হয়ে যায়, অর্থাৎ ইনফ্লেক্টেড হয়ে যাচ্ছে প্রত্যেকটা শব্দের অর্থ এবং শব্দের রূপও পরিবর্তন ঘটে। এই সংশ্লেষণাত্মক ভাষার মূল বিষয় হচ্ছে যে শব্দের একটা রূপও পরিবর্তন ঘটে, যেটা অন্যটাতে ঘটছে না। আর সংযুক্ত ভাষাটা কি, এখানেও শব্দের একাধিক অর্থ থাকে, কিন্তু সেগুলো একটা একটাকে এফেক্ট করছে না, সংশ্লেষণ হচ্ছে না শব্দের মধ্যে এবং কোনো রূপও পরিবর্তন করছে না। ডিফারেন্সটা দেখেন, মেন তিনটা ক্লাসিফিকেশনের বিশ্লিষ্ট, সংশ্লেষণাত্মক আর সংযুক্ত ভাষা, এই বেসিক তিনটা প্রথমে দেখেন, পরে বহু সংশ্লেষণাত্মকে যান। এখানে যেটা হচ্ছে যে শব্দের একাধিক অর্থ থাকে, কিন্তু সেগুলো স্বতন্ত্রভাবে বিরাজ করে এবং সেগুলো কোনো রূপও পরিবর্তন ঘটে না, এবং এগুলোকে সংযুক্ত ভাষা বলে। এটা উদাহরণ হিসেবে তুর্কি ভাষার কথা বলা হয়। তো মূল বৈশিষ্ট্যটা এখানে হচ্ছে সংযুক্ত বা এগ্লোজেনেটিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, যে এর বৈশিষ্ট্য হলো যে একটি শব্দে একাধিক অর্থ থাকে, স্বতন্ত্রভাবে বিরাজ করে এবং শব্দের রূপও পরিবর্তন ঘটে না। এখানে দেখা যায় যে ভার্বের জন্য, টেন্সের জন্য চেঞ্জ গুলো হচ্ছে না, যেটা টার্কি ল্যাঙ্গুয়েজ এখানে উদাহরণ দেওয়া হয়েছে। এরপর এটা স্লেগিলের, এটার অনেক ধরনের পরবর্তীতে চেঞ্জ আসছে বা আসছে। বলা হচ্ছে যে আমাদের এখানে যে বাংলা ভাষা এক্সাম্পল দিয়ে বিভিন্ন কিছু আলোচনা করা হচ্ছে, তো এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের এগ্লোজেনেটিং ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে ভাষার একাধিক অর্থ থাকলেও এখানে মূল বিষয় যদি আমরা বলি, তিনটার মধ্যে যদি আমরা পার্থক্য যদি চেঞ্জ করতে চাই, সেখানে দেখতে হবে একটা একদমই ভাষা আইসোলেট থাকছে, আরেকটাই শব্দের একাধিক অর্থ থাকে এবং সেগুলো সংশ্লেষ হয়ে যায়, এবং থার্ডটাতে একাধিক অর্থ থাকে কিন্তু সেগুলো সংশ্লেষ হচ্ছে না এবং সেগুলো জন্য কোনো রূপও পরিবর্তন ঘটছে না, বেসিক চেঞ্জ। আর তৃতীয় যেটা বলা হচ্ছে ইনকর্পোরেটিং যে ল্যাঙ্গুয়েজটা বলা হচ্ছে, যে বহু সংশ্লেষণাত্মক ভাষা, যে ভাষায় বলা হচ্ছে যে কর্তা কর্ম সব ব্যাকরণিক উপাদানগুলো ক্রিয়ার রূপে একত্রীভূত হয়ে যায় এবং একটা শব্দের গঠিত হয়ে যায় একটি বাক্য, একটা শব্দই একটা বাক্য হয়ে যায়। এখানে সংশ্লেষণটা এরকম হয় এবং এটা খুবই ব্যতিক্রম, মানে খুব রেয়ার এই ল্যাঙ্গুয়েজ গুলোর উদাহরণ। রেড ইন্ডিয়ানদের ভাষাকে বলা হয় যে বহু সংশ্লেষণাত্মক ভাষা। মূল ক্লাসিফিকেশনের বাইরে এই বিষয়টা আছে, আপনারা নিজেরা একটু দেখেন, তাহলে আমরা ম্যাডাম তাহলে এখানে মূল জিনিসটা হচ্ছে সংশ্লেষণাত্মক ভাষার মধ্যে, মানে একটা শব্দের একাধিক অর্থ থাকলেও সে অর্থগুলো একটা অর্থ আরেকটাকে ইফেক্ট করে, যেটা সংযুক্ত ভাষার মধ্যে করে না। এটা কি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, রূপ পরিবর্তন, একই উপাদান একাধিক অর্থ থাকছে, সংশ্লেষণাত্মকে ভাষাগুলো সংশ্লেষ হয়ে যাচ্ছে ভাষার রূপ উপাদানগুলো এবং রূপ পরিবর্তন করছে, কিন্তু সংশ্লেষণাত্মক ভাষাতে যেটা হচ্ছে রূপ পরিবর্তন ঘটছে না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, রূপ পরিবর্তন ঘটছে না, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা লেকচারের পর আপনারা যখন বইটা দেখবেন তখন দেখবেন যে লেকচার গুলো আপনাদের জন্য ইজি হয়ে গেছে একদম। আপনারা সবাই দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমরা মাঝখানে আগামী বুধবার হচ্ছে না, তারপরে যে ক্লাসটা হবে সেখানে আমরা প্রথমে এই রূপতাত্ত্বিক শ্রেণীকরণটা নিয়ে আলোচনা করবো। আশা করি আপনারা সবাই দেখে আসবেন। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ।